সাম্প্রতিক সময়ে আমি খুব ক্লোজলি বিএনপির রাজনীতি মনিটর করছি এবং একই সঙ্গে আমি জনাব তারেক রহমান, মির্জা ফখরুল এবং রিজভী সহ আপনার সালাউদ্দিন আহমেদ সহ আরো যারা বড় নেতাকর্মী, বড় নেতারা রয়েছেন, আহ, তাদের বক্তব্য আমি খুব ক্লোজলি মনিটর করছি এবং আমি জানার চেষ্টা করছি যে সামনের সময়ে বিএনপির চিন্তা ভাবনার জায়গাটা কি এবং সেই চিন্তা ভাবনার জায়গা থেকে তারা প্রতিটি কদম কিভাবে এগোচ্ছে। এখন বিএনপির কথা বলতে গেলেই মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে কিংবা একটা কনফিউশনের জায়গা কাজ করে, অথবা আমি যদি আরেকটু বলি যে সবাই ভাবে যে বিএনপি আসলে আসলে কি হতে পারে। এই যে একটা চিন্তা, এই যে একটা কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্কের জায়গাগুলো নিয়ে আজকের আলোচনা। দর্শক, আপনাদের অবশ্যই মনে থাকার কথা, আই মিন যারা একটু একটু সিনিয়র আছেন তাদের মনে থাকার কথা যে 2001 এবং 2006 পর্যন্ত, আমি 2005 পর্যন্ত এটি ছিল হচ্ছে বিএনপির লাস্ট মানে শেষ ক্ষমতায় থাকা, এবং এরপর বিএনপি আর ক্ষমতার মুখ দেখেনি। এখন অনেকেই বলছেন যে বিএনপি খুব মুখিয়ে আছে ক্ষমতায় যাওয়ার জন্য। দেখুন, আপনারা দেখছেন বিএনপি হয়তোবা মুখিয়ে আছে ক্ষমতায় যাওয়ার জন্য, তবে আমি এটিকে যেভাবে দেখছি যে একটা রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দল সাধারণভাবেই তারা একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাইতে চাইবে, এটাই বাস্তবতা। এবং গত 16 বছর ধরে কিন্তু বিএনপির আন্দোলন এই একটা ব্যাপারেই ছিল। আপনি ভুলে যান জুলাই আগস্টের আন্দোলন, আপনি শুরুর থেকে যদি দেখেন বিএনপির একটাই কথা যে একটা সুষ্ঠু নির্বাচন, এবং এই আই মিন গত সরকার যেটা ছিল যে আওয়ামী লীগ সরকার, তার আন্ডারে তারা নির্বাচন করবে না, এবং সেই আন্দোলনেই তারা টিকে ছিল এবং সেই কথাতেই তারা টিকে ছিল। এখন পর্যন্ত কিন্তু তারা সেই নির্বাচনের জন্যই কথা বলছে। এই যে জনাব তারেক রহমান গত কিছু জুলাই আগস্টের পরে, আমি অগস্টের 5 তারিখ পর থেকে আমরা তারেক রহমানের নানান বক্তব্য শুনছি, এবং সেই বক্তব্যের কারণে অনেকে বলছেন যে ভোটের আগে এরকম কথা সবাই বলে। এটা স্বাভাবিক এবং আমি আপনাদের সাথে 100% একমত। এই জন্য যে ভোটের আগে সবাই এই ধরনের কথা বলে, কিন্তু কতটা তারা সফল করতে পারবে ভোটের পরে, সেটি হচ্ছে বড় কথা। তবে এই জায়গার মধ্যে কিন্তু একটা বড় কিন্তু রয়েছে। কিন্তুটি হচ্ছে, আমি বিএনপির অন্য সব নেতাকর্মীর কথা বলতে পারবো না, তবে আমি বলতে পারি জনাব তারেক রহমানের কথা, মির্জা ফখরুলের কথা, তারপর আমরা আরো কিছু জনাব রিজভী সাহেবের কথা আমরা বলতে পারি। এই যে নেতা যারা রয়েছেন তারা আদতেই তারা আই মিন তারা রিয়েলি পলিটিক্স করে, বাস্তবতা হচ্ছে এটা। এবং তারেক রহমান সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে সেটি আসলে তার দুইটি মিত্র ছিল অতীতে, এবং তারা তাকে ভুল পথে পরিচালিত করেছে, এবং পলিটিক্যাল ম্যাচিউরিটিরও একটা ব্যাপার ছিল। এবং একই সঙ্গে গত 16 বছরে যে পলিটিক্যাল ম্যাচিউরিটি তৈরি হয়েছে সেটি আমি এর আগেও আমি আমার অন্য কথায় আমি বলেছি যে তারেক রহমানের যেই পলিটিক্যাল ম্যাচিউরিটি সেটি অনেকটাই গ্রো করেছে। এখন এই যে মানুষের মনে যে ভুল ধারণা, মানে বলতে ভুল ধারণা আমি এক্স্যাক্টলি বলবো না, মানুষের মনের মধ্যে যে এই শঙ্কার জায়গাটি রয়েছে যে বিএনপি আসলে কি করবে, এই শঙ্কার জায়গা আমারও রয়েছে, এবং আমিও বিএনপি কে প্রশ্ন করতে চাই, এই যে বড় বড় কথা আপনারা এখন বলছেন, এই বড় বড় কথাগুলো কি আপনাদের ভোটের পরে, যদি যদি আপনারা ভোটের পরে ক্ষমতায় আসেন, সেটি কি আপনারা মানবেন কিনা? এটি কিন্তু আমারও প্রশ্ন, এবং আমি এই প্রশ্নটি পাবলিকালি করলাম। এবং একই সঙ্গে আমি সেই উত্তরটিও হয়তোবা গতকাল জনাব তারেক রহমানের এক ঐতিহাসিক বক্তব্যের মধ্যে আমি পেয়ে গেছি। কিন্তু এখন দেখার পালা এটি কতটা সত্য এবং কতটা মিথ্যা। দর্শক, গত পরশুদিন জনাব তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্য কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এবং সবাই কথা বলছে বক্তব্যটি নিয়ে। এবং এই পুরো বক্তব্যটির আমি মূল পয়েন্টগুলো নিয়েই কথা বলছি, এবং সেই মূল পয়েন্টগুলোর মধ্যে একটি পয়েন্ট হচ্ছে দ্বিকক্ষ, মানে আপনার আমাদের সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদ করতে হবে, এবং আপনার একজন ব্যক্তি পরপর 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন না।
এই যে একটি ব্যাপার, এই যে একটি কথা, এবং একই সঙ্গে যে সংস্কারের কথা যেটি বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তার স্টেক হোল্ডার্সরা বলছে, সেই বিএনপির সেই 31 দফার সাথে আপনার অন্তর্বর্তী সরকারের যেই এজেন্ডা, মানে সংস্কারের যে এজেন্ডা, সেটি কিন্তু হুবহু মিলে যাচ্ছে। তো এটি বলাই যায় যে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখে আপনার অন্তর্বর্তী সরকার কিন্তু সংস্কারের কথা চিন্তা করতে পারে, এবং অন্তর্বর্তী সরকার যদি সেই ভিত্তি প্রস্তরটি স্থাপন করে দিয়ে যায়, বিএনপি কিন্তু সেটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে। এবং বিএনপিও বরং এটিই চাইছে, আমিও বরং এটিই চাইছি, আশা করছি আপনারাও এটিই চাইছেন, যে এই সরকার খুব গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো রয়েছে, এই দেশের যেই আপনি বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের যেই প্রেক্ষাপট অথবা যেই ভিত্তিপ্রস্তরটি রয়েছে এবং যেটি স্থাপন করতে হবে, সেটি এই সরকারের করা উচিত বলে পুরো দেশবাসী কিন্তু এটি ভাবেন, মানে তাদেরই আসলে করা উচিত, এবং বাকিটা এসে একটা রাজনৈতিক দল করবে। এখন এই যে অন্তর্বর্তী সরকার যা করছেন কি করছেন না, এটি একটা ভিন্ন প্রশ্ন। আমাকে যদি এখন এই জনাব তারেক রহমানের শেষ বক্তব্যটি আমরা একটু দেখি, একটু নজর দেই, সেই বক্তব্যের মধ্যে উনি 31 দফার কথা বলেছেন, উনি দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদের কথা বলেছেন, পরপর দুইবার আপনার রাজনৈতিক, মানে পরপর দুইবার একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কোনোভাবেই যেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, বিচার ব্যবস্থা যেন সেই আগের সরকারের মতো এসে যেন আবার নতুন করে না হয়, এবং কিভাবে একটি নতুন বাংলাদেশকে নির্মাণ করা যায়, এবং কিভাবে কৃষি ক্ষেত্রে কি করা, মানে কৃষি ক্ষেত্রকে কিভাবে ইউটিলাইজ করা যায়, হিউম্যান রাইটস কিভাবে ঠিক করা যায়। একই সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উনি বলেছেন, সেটি হচ্ছে গণমাধ্যমের যেই গলা চেপে ধরা, সেটি তার আমলে হয় নাই, এবং সেই ব্যাপারে উনি একটা উদাহরণ টেনেছেন, এবং সেই উদাহরণটি আমার কাছে খুবই যৌক্তিক মনে হয়েছে, যে গত আপনি যদি 2001 থেকে 2005 পর্যন্ত দেখেন, সেখানে কিন্তু কখনো কোনো সাংবাদিককে জেলে যেতে হয় নাই, কোনো সম্পাদককে জেলে যেতে হয় নাই, কোনো পত্রিকা বন্ধ হয় নাই। আপনার সে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে প্রথম আলো, ডেইলি স্টার সহ আরো যারা পত্রিকা রয়েছে, তারা কিন্তু অনেক কার্টুন চেপেছে, মজা করেছে, ফান করেছে, রিপোর্ট করেছে, কখনো কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এই অ্যাকশন, এই যে গণমাধ্যমের গলা চেপে ধরার যেই প্রক্রিয়াটি, এটি কিন্তু আমরা গত 16 বছর দেখেছি, এবং এই যে এই জায়গাটি নিয়ে তিনি কথা বলেছেন, এবং এই কথা বলাটাকে সবাই খুব পজিটিভলি দেখছে। একই সঙ্গে বিশ্বের নানা জায়গা থেকে কিন্তু একটা রিয়াকশন আসা শুরু হয়েছে। তো ভাবলাম যে এই আলোচনাটি যদি আমি আপনাদের সাথে করি, এবং এই তারপর আপনাদের কি মতামত সেটি যদি জানা যায়, এটি কিন্তু মন্দ হয় না। তারেক রহমান, সেই তারেক রহমানকে কাইন্ডলি চ্যাপ্টার থেকে ঝেড়ে ফেলে দিতে হবে, কারণ সেই তারেক রহমান আর এই তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। তার কারণ হচ্ছে আমাদের মানে আমাদের এই বাংলাদেশে একটা কথা চলমান, যে মাইরের উপর বড় কোনো ওষুধ নাই। মানে হচ্ছে এই গত 16 বছরে তারেক রহমান নিজের, একজন ব্যক্তি তারেক রহমান যে সংস্কারের মধ্য দিয়ে গেছেন, সেই ব্যক্তি তারেক রহমান আমার কাছে মনে হয় না যে সামনের সময়ে উনি ওই ঠিক প্রধানমন্ত্রী কেন্দ্রিক কিংবা ওই দল কেন্দ্রিক রাজনীতি করবেন। উনি, আমি দেখতে পাচ্ছি যে উনি জনতা কেন্দ্রিক রাজনীতি করবেন, এটি হচ্ছে আমার ভাবনা। কিন্তু তারপরে যদি বিএনপি তার কথা না রাখে, সেটি ভিন্ন ব্যাপার, তখন আমরা আবার সমালোচনা করব সরকার নিয়ে, যদি সেই সুযোগটি তখন আমাদেরকে দেয়া হয়। তো এখন পর্যন্ত যেটি দেখছি সেটি হচ্ছে পজিটিভ, কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে, যে প্রশ্নটি রেখে আমি আজকের আলোচনা শেষ করব। সেই প্রশ্নটি হচ্ছে, জনাব তারেক রহমান যত ভালো কথাই বলছেন, দেশ সংস্কারের কথা বলছেন, আদতেও কি এটি সম্ভব? আমি চিন্তা করছি যে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো রয়েছে, সেটি কিন্তু অ্যাজ ইউজুয়াল কাঠামো, এবং আমরা অতীতেও দেখেছি, এখনো আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেই রকম অ্যাকশন কিন্তু আমরা দেখি নাই। আমরা কি দেখেছি, যে সাময়িক আপনার শোকজ করা হয়েছে, তারপর আবার তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, তো এরকম আমরা দেখেছি। এবং একই সঙ্গে আরো একটি ব্যাপার যেটি, সেটি হচ্ছে যে দলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা প্রভাব থাকে সব সময়। ইতিমধ্যে কেন্দ্রীয় কিছু নেতার বিরুদ্ধে প্রভাব, মানে তাদের অনেক বিশাল প্রভাব রয়েছে, এবং সেই প্রভাবকে
তারেক রহমান কি পাশ কাটিয়ে কিংবা তাদেরকে কন্ট্রোল করতে পারবেন কিনা, কিংবা তাদের পয়সার কাছে, তাদের অর্থের কাছে, তাদের জনশক্তির কাছে কি তারেক রহমান হার মেনে যাবেন কিনা, এই ধরনের একটা বড় কোয়েশ্চেন মার্ক কিন্তু জনগণের মধ্যে রয়েছে। এখন এই কোয়েশ্চেন মার্কটি তারেক রহমান কি আদৌ সরাতে পারবেন কিনা সেটি কিন্তু দেখার বিষয়। কারণ আমরা দেখেছি যে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ হয়তোবা করতে পারতেন না, বিকজ সেখানে তার থেকে আরো প্রভাবশালী অনেক নেতাকর্মীরা রয়েছিল যারা সামহাও অর্থের বিনিময়ে কিংবা ম্যানেজমেন্টের ম্যানেজ করে কাজ বাগিয়ে নিয়েছে। তারেক রহমানও কি সেই ম্যানেজ করা কিংবা অর্থের কাছে কি হার মানবেন কিনা ভবিষ্যতে, সেটি হচ্ছে বড় কথা। এখন দেখা যাচ্ছে যে উনি যে এই কথাগুলো বলেছেন, যে এই সংস্কারের কথা বলেছেন, উনি হয়তোবা সেই সংস্কার করতে চাইলেন। এখন সামনের সময়ে যদি আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, বিএনপি ক্ষমতায় গেল এবং তার মন্ত্রী সভায় অনেক নেতাকর্মীরা বসলো, এবং সেই নেতাকর্মীরা যে তৃণমূলের থেকে, মানে তৃণমূলে সিন্ডিকেট তৈরি করবে না, আবার তৃণমূল থেকে পয়সা খাবে না, অর্থের বিনিময়ে কোনো লবিং করবে না, এর গ্যারান্টি কি, বা এই জায়গাটি তারেক রহমান কতটুকু কন্ট্রোল করতে পারবেন, সেটিও কিন্তু জনগণ জানতে চায়, এবং এটা একটা বিরাট প্রশ্ন কিন্তু এখানে রয়ে গেছে। সো এই প্রশ্নের উত্তর কি আমি আশা করি যে সামনের সময় আমি পেয়ে যাব। বাকিটা হচ্ছে দর্শক আপনাদের কি মন্তব্য আছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ।